মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিশ্বস্ত জন হিসেবে এখন সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান করেছেন, তাকে কিন্তু রীতিমতো পদোন্নতি দিয়ে, মানে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তারপর ডিজিএফআই প্রধান পদে পদায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই হিসাব নিকাশ করে যে একজন বিশ্বস্ত জনকে ডিজিএফআই প্রধান করা হয়েছে সেটা নিশ্চিত। রাষ্ট্রীয় গোয়েন্দাদের, সেনা গোয়েন্দাদের সফর, বৈঠক, এই বিষয়গুলো সাধারণভাবে চরম গোপনীয়তায় ঘটে থাকে এবং সাধারণভাবে সংবাদ মাধ্যম কিংবা সাধারণ মানুষের পক্ষে সেসব সফর বৈঠকের কোনো খবর পাওয়া সম্ভব হয় না। বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই নয়াদিল্লি সফর করেছেন। সেখানে আনুষ্ঠানিকভাবে লেখা ছিল তিনি নয়াদিল্লি যাচ্ছেন চিকিৎসার জন্যে এবং সস্ত্রীক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ডিজিএফআই প্রধান নয়াদিল্লি গিয়ে উপস্থিত হন বটে, কিন্তু এখন ভারতের সংবাদ মাধ্যম জুড়ে এই সফরের বিস্তারিত যে বেরিয়ে আসছে, এই খবর দেওয়ার সূত্রপাত বা এই যে ডিজিএফআই প্রধান ভারতে গেছেন, নয়াদিল্লি গেছেন এবং গিয়ে রয়ের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, ভারতের সেনা গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, এই খবরগুলো যে এখন বিস্তারিতভাবে একেবারে সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে, তার প্রধান কারণ বাংলাদেশের তরফে প্রথম এই খবরটি ফাঁস করে দেওয়া হয়। গোয়েন্দাদের সফর, বৈঠক সেসব যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি তাৎপর্যপূর্ণ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান দায়িত্ব নেওয়া মাত্র সম্পর্কের যখন খুবই স্পর্শকাতর অবস্থা দিল্লি আর ঢাকার, তখন গিয়ে দিল্লি উপস্থিত হয়েছেন আর সেখানকার গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। তাই নয়, এই সফর আর এই বৈঠক আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ ওই বৈঠকের ইঙ্গিত প্রথম ফাঁস করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর হাদির দুই হত্যাকারী মানে শুটার এবং শুটারের সহযোগী ফয়সাল করিম আর আলমগীর হোসেনকে যখন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর বের হওয়া শুরু হলো, সাথে সাথে আইএসপিআর একটা বিবৃতি দিল এবং সেটাতে সকলকে বিস্মিত করে তারা সরাসরি লিখলো যে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলী তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গ পুলিশ হাদির এই অভিযুক্ত দুই হত্যাকারীকে পশ্চিমবঙ্গে গ্রেফতার করতে পেরেছে। আইএসপিআর এই যে ডিজিএফআই প্রধান কিংবা ডিজিএফআই এর শীর্ষ নেতৃত্বের একটি অংশ বা কেউ কেউ ভারতে গিয়ে তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, এ কথাটাও ওই বিবৃতিতে খোলাসা করে দিল। ওই বিবৃতিতে আইএসপিআর নজিরবিহীনভাবে লিখলো যে বাংলাদেশ থেকে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সফর করেছেন ভারতে এবং সেখানে গিয়ে তারা ভারতের গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে এই আলাপ করে এসেছেন যে যাতে ভারত এবং বাংলাদেশ কোনো পক্ষই তাদের ভূমিকে সন্ত্রাসীদের ব্যবহারের জন্য ব্যবহার করতে না দেয় এবং ভারতে বাংলাদেশ থেকে অপরাধ করে যেসব সন্ত্রাসীরা পালিয়ে গেছে তাদেরকে ধরতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সক্রিয় হয়। এবং আইএসপিআর এর তরফে, সেনাবাহিনীর তরফে জানানো হলো ডিজিএফআই এর ওই সফরের পরেই সক্রিয় হয়েছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারই ফলাফল হিসেবে হাদির হত্যাকারীদের গ্রেফতার করা গেছে। এখন ভারতের সংবাদ মাধ্যমগুলো বিস্তারিত খবর দিচ্ছে যে সম্পর্কের বরফ যে ভারত আর বাংলাদেশের মধ্যে গলতে শুরু করেছে তার সবচেয়ে বড় প্রমাণ এই যে নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারতে দিল্লিতে গেছেন এবং দিল্লিতে গিয়ে মার্চের শুরুতে তিনি ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং মানে যেটা ভারতীয় যে গোয়েন্দা সংস্থার কথা বাংলাদেশের মুখে মুখে মানুষের মুখে মুখে সেই এবং মিলিটারি ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্সের প্রধান ডিজিএমআই এর প্রধান এ দুজনের সঙ্গে দেখা করেছেন। তিনি রয়ের প্রধান পারাগ জৈনের সাথে যেমন সাক্ষাৎ করেছেন, তেমনি ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল RS রামান সহ অন্যদের সঙ্গেও বৈঠক করেন বলে ওই দুই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করে ভারতের হিন্দুস্তান টাইমস, প্রিন্ট সহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এখন খবর দিচ্ছে। দেখেন, এই যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর ভারত সফর এবং এই দুই গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করা, ডিজিএফআই রয়ের বৈঠক হয়ে যাওয়া, এর মাধ্যমে ভারতের সংবাদ মাধ্যমে এই চাঞ্চল্য কেন ভারতীয় কর্মকর্তাদের বরাতে যে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে ভারতের যে পররাষ্ট্র নীতি, যে কৌশল এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ যে পররাষ্ট্র কৌশল এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, সেটার ভিত্তিতে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর, বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলোর সম্পর্কের মূলত তত্ত্বাবধান করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মনে করে দেখেন, এই অজিত দোভালই সেই ব্যক্তি যিনি কিনা শেখ হাসিনা যখন 5ই আগস্ট ভারত পৌঁছালেন তখন তাকে হিন্ডন বিমানবন্দর থেকে স্বাগত জানালেন অজিত দোভাল। এই অজিত দোভাল হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইউনূস সরকারের সঙ্গে যখন ভারত সরকারের সকল রকম যোগাযোগের চ্যানেল ভারত সরকার এক রকমের ঘোষণা দিয়ে বন্ধ করে দিল এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সংবাদ মাধ্যমের সামনেই বলতে থাকলেন যে ভারত পুশিনও করা শুরু করেছে বটে, কিন্তু তাদের সাথে যেহেতু কোনো যোগাযোগের চ্যানেল নাই, তারা সরাসরি আলাপ করতে পারছেন না। তখন এই অজিত দোভালই কিন্তু বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চ্যানেল খুললেন এবং 2025 সালের নভেম্বর থেকে খলিলুর রহমানের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখা শুরু করলেন। খলিলুর রহমানকে প্রথমত দিল্লি আমন্ত্রণ জানালেন, তারপর দোহায় নিয়ে গেলেন এবং দোহা এবং দিল্লি দুই জায়গাতেই আপনাদের আমি আগেও জানিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও একটা বৈঠকের, মানে এক রকমের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের ব্যবস্থা করেন অজিত দোভাল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তাদের নিরাপত্তা উদ্বেগগুলো এই খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল। কাজেই খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থেকে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায়, তার একটা বড় কারণ ভারতও তাকে চাইছিল, কারণ ভারতের সঙ্গে একমাত্র এই খলিলুর রহমানেরই যোগাযোগ অব্যাহত ছিল বা যোগাযোগটা সক্রিয় হয়ে উঠেছিল ইউনূস সরকারের আমলে। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে তিনি যেসব জায়গায় বড় ধরনের পরিবর্তন আনলেন তার মধ্যে সামরিক বাহিনী একটি। তিনি এসেই সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান পদে পরিবর্তন আনলেন। যিনি ইউনূস সরকারের আমলে ডিজিএফআই প্রধান ছিলেন, সেই ডিজিএফআই প্রধানকে শুধুমাত্র যে সরিয়ে দিলেন তাই নয়, তাকে রীতিমতো সামরিক বাহিনী থেকেই সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করলেন। আর এই যে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিশ্বস্ত জন হিসেবে এখন সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান করেছেন, তাকে কিন্তু রীতিমতো পদোন্নতি দিয়ে, মানে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তারপর ডিজিএফআই প্রধান পদে পদায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই হিসাব নিকাশ করেই যে একজন বিশ্বস্ত জনকে ডিজিএফআই প্রধান করা হয়েছে সেটা নিশ্চিত, কারণ এই ডিজিএফআই কিন্তু নিয়মিতভাবে ভারতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের তত্ত্বাবধানে ভারত বাংলাদেশের সঙ্গে যেভাবে সম্পর্কটা রাখে, সেই সম্পর্কের ক্ষেত্রে প্রতিদিনের যে যোগাযোগ, সেই যোগাযোগটা মেনটেন করার বা সেই যোগাযোগ ধরে রাখার বাংলাদেশের মুখ্য সংগঠন। এবং মনে রাখতে হবে, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিন্তু সরকার প্রধানের তত্ত্বাবধানে পরিচালিত হয়, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই ডিজিএফআই প্রধান রিপোর্ট করবেন এবং তার তত্ত্বাবধানে, তার পরামর্শেই ডিজিএফআই কার্যকরী থাকে। ডিজিএফআই প্রধান এবং প্রধান, ডিজিএফআই প্রধান এবং ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান,
এই দুজনের মধ্যকার এই দুটো বৈঠকে প্রধানত যে আলাপ হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো তাদের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানাচ্ছে, সেটা হচ্ছে এ আলাপে দুই পক্ষই একমত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে কোনোভাবেই দু দেশের ভূমিকে তারা একে অপরের ক্ষতিকর কোনো সংগঠন বা ব্যক্তিকে ব্যবহার করতে দেবেন না। তার মানে ওই যে বাংলাদেশে যেমন ভারত বিরোধিতার যে রাজনীতি তুঙ্গে উঠেছিল, মানে যে রাজনীতিতে প্রয়োজনে আমরা ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশকারা দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব বলে হাসনাত আব্দুল্লাহরা প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন, বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বা প্রকাশ্যে বলে আসছিলেন, এমনকি এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলে আসছিলেন, সেই জায়গা থেকে বাংলাদেশের নিরাপত্তা অ্যাপারেটাস গুলোকে, নিরাপত্তা সংস্থাগুলো, সামরিক বাহিনী, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সরে আসার একটা নীতিগত এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত ভারত সরকারকে জানিয়ে এসেছে। তারেক রহমানের বিষয়ে ভারতের আপত্তির মূল যে কারণ ছিল, কেন তারেক রহমান দেশে ফিরতে পারছিলেন না, কেন খালেদা জিয়া সুস্থ, জীবিত, সক্রিয় থাকা অবস্থায় ভারত বা যুক্তরাষ্ট্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারছিল না, তার একটা বড় কারণ ছিল এই যে তারেক রহমানের এক রকমের আশকারায় প্রশ্রয়ে যখন তারেক রহমান হাওয়া ভবনের মাধ্যমে সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি করে 2001-এর 4 দলীয় জোট সরকারের সময় ব্যাপক ক্ষমতাবান একজন ছিলেন সরকারের, তখন যে বিএনপি জামাত জোট সরকারের আমলে চট্টগ্রামে আসামের উলফা সশস্ত্র গোষ্ঠীর জন্য 10 ট্রাক অস্ত্র এসেছিল, সেটা ভারত কিছুতেই ভুলতে পারছিল না। ভারতের সব সময়ের শঙ্কা ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের ভূমিকে আবারও ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য, ভারতের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহারের একটা সুযোগ করে দেওয়া হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। সেনা গোয়েন্দা সংস্থা যারা সবচেয়ে বেশি যোগাযোগ রাখবে ভারতের সঙ্গে প্রতিদিনের নিরাপত্তা ইস্যুতে, সেই গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করেছেন যিনি তার বিশ্বস্ত এবং তার পরামর্শে দ্রুততম সময়ে ভারতে গিয়ে ভারতের গোয়েন্দা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি আবারও সক্রিয় এবং দুদেশের জন্যেই একটা ভরসার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। তাই ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে এসে আবারও গলতে শুরু করেছে। এক্ষেত্রে তারা মনে করাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র শেখ হাসিনা ভারতে আছেন এই এক ইস্যুতে যেমন আটকে থাকবে না, তেমনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মনে করাচ্ছে যে এবছরের শেষেই ভারত বাংলাদেশকে সমঝোতার মাধ্যমে গঙ্গা চুক্তির নবায়নের এই গুরুত্বপূর্ণ কাজটাও করতে হবে। কাজেই দুদেশের মধ্যকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দর কষাকষি রয়ে গেছে।